এই পার্লামেন্টের পেছনে একটা মানুষের প্রায় ১,৫০০ মানুষের আত্মত্যাগ আছে, তাদের রক্তের উপরে এই পার্লামেন্টটা দাঁড়িয়েছে। ভোট চুরির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির থেকে আমরা বের হই নেই। এখানে গণ অভ্যুত্থান হোক আর যাই হোক, খুব বেশি রাজনীতিতে আপনার যে মূল টার্গেট সেটি ফুলফিল করে না। কতগুলো অলংকারিক পদ আছে। আমাদের পার্লামেন্টটাকে ইফেক্টিভ করাটাই হচ্ছে প্রধান। এই পার্লামেন্টের পেছনে একটা মানুষের প্রায় ১,৫০০ মানুষের আত্মত্যাগ আছে, তাদের রক্তের উপরে এই পার্লামেন্টটা দাঁড়িয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সেই যে স্পিরিট সেটিকে আমরা ওন করে নিই। গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটি হলো, নির্বাচনের যারা পার্লামেন্টে গেছেন এরা সবাই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার। তারা আন্দোলন করেছেন, তারা আত্মত্যাগ করেছেন, কিন্তু ভোটের পরের দিন শুরু হয়ে গেল শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে অভিযোগগুলো ছিল, সে রাতের ভোট নেয়, সে অন্যের ভোট নেয়, মরা মানুষের ভোট নেয়। এখানে এসে বলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কে কার বিরুদ্ধে অভিযোগ করছে? একটা রাজনৈতিক দল ১.৫ বছর আগে যারা হাতে হাত রেখে লড়াই করেছে তারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে। অর্থাৎ ভোট চুরির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির থেকে আমরা বের হই নেই। এখানে গণ অভ্যুত্থান হোক আর যাই হোক। এক, দ্বিতীয়ত হচ্ছে আমার ফরিদ যথার্থ বলেছেন যে বিএনপি প্রতিষ্ঠান রক্ষা করার কথা বলে বাংলাদেশ ব্যাংককে নষ্ট করে ফেলেছে। রাইট, আমি তার সাথে একটু যুক্ত করে দিই। আমার পুরনো কথা মনে থাকে, এটা আপনি আমার ভালো বলতে পারেন, খারাপও বলতে পারেন। গত কয়েকদিন আগে ঢাকা ওয়াসার এমডিকে সরানো হয়েছে। ঢাকা ওয়াসা এটা প্রতিষ্ঠান না? এই প্রতিষ্ঠানে আওয়ামী লীগের সময় যার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল, আমাদের এই গণ অভ্যুত্থানের পোস্টার বয় আমাদের সজীব ভুইয়া, তিনি যখন উপদেষ্টা, তার হাত ধরে এই ভদ্রলোককে সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সমস্ত প্রসিডিওর অমান্য করে। আপনি প্রথম আলোতে এখনো পাবেন। তাহলে এই যে কাজটি করা হয়েছে, আমি আপনাকে ওইটার কাউন্টার দিচ্ছি না, কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি যে সংস্কৃতির যে চর্চাটা আমরা পারফেক্টলি করছি না, এবং আমরা যে যেখানে সুযোগটা পাই সেই সুযোগটাকে ব্যবহার করি। ৫ আগস্টের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কারা বসেছিল? প্রায় ১২-১৪টি বিশ্ববিদ্যালয়ের জামাতের প্রতিনিধিরা বসেছিলেন। তো জামাত তো তখন ক্ষমতায় যায়নি, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যায়নি। কেন আপনি নিউট্রাল লোকজনকে এখানে বসাতে পারলেন না? কেন রাজনৈতিক পরিচয় সেটি ওই বর্ণচোরাও হোক আর প্রকাশ্য রাজনীতি যারা করুক, তাদেরকে এখানে কেন এনে বসাতে হলো? কেন আমরা এখানে নিরপেক্ষ লোক আনতে পারলাম না? তার অর্থ হচ্ছে ওই যে বিএনপির হাতে যখন ক্ষমতা, বিএনপি তখন ঋণ খেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায়। আমার হাতে যখন ক্ষমতা, তখন আমি ওই যে কি মাতব্বর না কি যেন, তাকে অনেক বিতর্ক উপেক্ষা করে কাগজপত্র এদিক সেদিক করে আমি ওয়াসার এমডি বানিয়ে দিই। পার্লামেন্টটাকে ওই যেটা বললাম স্পিরিটটা হওয়া উচিত, আমি এই পার্লামেন্টটাকে ইফেক্টিভ করব। শহরের মানুষের যে এজেন্ডাগুলো আছে, শিক্ষিত মানুষের এজেন্ডার পাশাপাশি আমার এই পার্লামেন্ট যেন গ্রামীণ মানুষের অধিকারের পক্ষে সোচ্চার হয়ে ওঠে। গত ১.৫ বছর ২ বছর আমাদের এখানে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, শহরের নিম্নবিত্ত, তাদের স্বার্থের পক্ষে এখানে রাজনীতি হয়নি। সরকার চলেনি, সরকার তাদের কথা শোনেনি। সরকার শুনেছে গুলশান ক্লাবে বসে যারা কফি খায় তাদের কথা, বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেলের কথা। আমাদের এই যে গ্রামের মানুষ, গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করবেন পল্লী বিদ্যুতের জুলুমে তারা বিপর্যস্ত। গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করবেন, তারা রেশনিং চায়, তারা কম দামে পণ্য কিনতে চায়, সিন্ডিকেট ভাঙ্গুকেটি চায়। সেগুলো যদি আপনি ভাঙতে না পারেন, এই বিষয়গুলো যদি পার্লামেন্টে আলোচনা না হয়, কেবলমাত্র আপনার কতগুলো কাগজে ইস্যুগুলো আপনি এখানে ক্ষমতার ভারসাম্য অমুক তমুক এগুলো করতে থাকেন, তাহলে এই পার্লামেন্টও মানুষের মনোজগতের বাইরে চলে যাবে।